রবীন্দ্রনাথ বসুর নামটা আমরা ছোট থেকে শুনছি, শুনে একটা কল্পনার রাজ্যে বাস করতাম। যখনই ওর সম্বন্ধে কোনো কথা উঠতো আমাদের অসাধারণ একটা আবেগ প্রবণ হয়ে পড়তাম। খুব ছোট থেকে শুনেছি তো। অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন, মেঘনাথ সাহা সহপাঠী ছিলেন, বরাবর পরীক্ষাতে সত্যেন বসু ফার্স্ট হতেন, সেকেন্ড হতেন। সব কথা শুনে যেদিন প্রথম টিপ পেলাম সেদিন একটা অসাধারণ অনুভূতি তার হয়ে দেখতে পেলাম। প্রথম যখন আমি এমএসসি ক্লাসের ছাত্র, তখন একদিন সুযোগ হলো ওর ক্লাস করার। ফিজিক্সে আমার একটি বন্ধু ছিল, সে প্রবাদ প্রতিম মেধাবী ছাত্র চঞ্চল কুমার মজুমদার। আমাদের সমসাময়িক অত ভালো ছাত্র কেউ হতো না। সে আমার খুব বন্ধু লোক ছিল। ও একদিন ডেকে নিয়ে গেল ওদের ক্লাসে। উনি পড়ালেন ক্রিস্টালোগ্রাফি। চঞ্চল কুমার মজুমদার খুব মেধাবী ছাত্র ছিলেন, আমার খুব বিশিষ্ট বন্ধু ছিলেন। আনফর্চুনেটলি কয়েক বছর আগে মারা গেছে। তো তিনি ফিজিক্স পড়তেন আর আমি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি ছাত্র হওয়া সত্ত্বেও ওর ক্লাস করার সুযোগ আমারই প্রথম হলো। তাকে প্রথম দেখলাম এবং সেদিনই এই পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার অন্তরে একটা শিহরণ জেগে উঠল। কি অসাধারণ ব্যক্তি! সেই সুযোগটা ভালোভাবে এলো, আকস্মিকভাবে একদিন। সেটা সালটা আমার এখনো মনে আছে, ডেটটাও 1961 সাল 6ই অগাস্ট। গোটা কলকাতা শহর প্রচণ্ড বৃষ্টি। আমাদের সায়েন্স কলেজ সামনে সাধারণত জল জমে না, সেদিন 1 কোমর জল জমে গেল। আমি কাছাকাছি মেসে থাকতাম আর সায়েন্স কলেজে গবেষণা করতাম। বিকেলবেলায় মেস থেকে কিছু চাল ডাল এনে সায়েন্স কলেজে আমাদের একটি ল্যাবরেটরি বেয়ারা ছিলেন, তিনি আমাদের রান্নাবান্না করে দিলেন। ভাবলাম সত্যেন বসু তো আটকে পড়েছেন, ওর কিছু লাগবে কিনা। খুব সাহস করে গেলাম। তুমি বাইরেই দাঁড়িয়েছিলেন, অন্ধকার। আমাকে বললেন, কে রে? আমি বললাম, স্যার আমার নাম দুলাল, আমি কেমিস্ট্রিতে গবেষণা করি। স্যার খিচুড়ি তৈরি করেছি, খাবেন? তা বললেন, ও বড় গুরুপাক বয়স হয়েছে, একটু কফি খেতে। তখন প্রায় 11। আমার তোর মনে জোরে এলো যে আমি বিশ্ব জয় করে ফেলবো আজকে, আমি কফি যেখান থেকে হোক জোগাড়। আমাদের স্পিচের ওইখানে একটা মিষ্টির দোকান খানা তৈরি করতো, আমাকে খুব ভালো। রাত্রি 11টার সময় থেকে হাতে পায়ে ধরলাম, এক গ্লাস কফি তৈরি করে দিল। তখন কোমর বসলাম সেই দিন করে ভূপেন আছে কিনা। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি হেড ছিলেন ভূপেন্দ্রনাথ ঘোষ। তিনি জ্ঞান ছোট, উনি বললেন ঘরে গিয়ে খান। চলে গেলাম সেই স্যারের ঘরে গিয়ে, ওরা দুজনে চেয়ারে পড়ছে, আমি মাটিতে একদম পায়ে। হাওড়া থেকে শুরু করে 4টে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে কাজ, সেই কাজের উৎপত্তি কি, কেন কাজটা মনে এলো, এই সমস্ত ঘটনা উনি বিবরণ করলেন আর আমি তার নীরব থাকতে। এই যে সুযোগ, আমার যখনই ভাবি আমার মনে হয় যে কি অসাধারণ সৌভাগ্য নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, যে কেমিস্ট্রি পড়া লোকের মধ্যে একমাত্র এই সুযোগ আমারই বোধহয় পেয়েছে, যে স্যারের প্রান্তে বসে তার কাজের উৎস কোথায় এটা চাপ। তখন থেকে আমার একটু মনে হলো যে এই কাজটা নিয়ে পড়াশোনা করলে মনে হয়, কিন্তু আমাদের কোনো সিলেবাসে ওই কাজটা ছিল না, খুব কমই। আমি এই ক্লাসে যখন পড়াতাম তখন ওই থেকে লিঙ্ক করে নিয়ে আসতাম, বেশি করে নয়, একদম একদিনের আধখানা ক্লাসে বাবু অবদান দিতে শুনলাম। অধ্যাপক বসু আমাদের মাস্টারমশাই বিএন ঘোষকে বলছেন যে তার মনে কি করে আইডিয়াটা এলো যে ওই কাজটা করতে হবে, সেই সমস্ত বলছেন। আর আমি সেটা মুগ্ধ হয়ে শুনছি
স্যারের পায়ের কাছে বসে একদম। সেই অনুভূতি আমার এখনো মনে আছে। স্যার কি বলেছিলেন সে গল্পটা মনে আছে, মানে যে গল্পটা কিভাবে ওনার মাথায় এলো? উনি বললেন যে আমাকে যখন পড়াতে বললেন আশুতোষ মুখোপাধ্যায় এখানে রিলেটিভিটি পড়াতে বললেন, আর মেঘনাথকে পড়াতে বললেন কোয়ান্টাম থিওরি। তা আমরা দুই বন্ধুতে একসঙ্গে আলোচনা করতে করতে প্ল্যাঙ্কের যে কাজ, প্ল্যাঙ্কের ইকুয়েশন কীভাবে ডিরাইভ করেছেন সেইটি আমরা যখন ভাবলাম যে প্ল্যাঙ্কের এই ইকুয়েশন ডেরিভেশনের মধ্যে মানে মেথডোলজিটা খুব ফুল প্রুফ নয়, আমরা চেষ্টা করলে একটু ডেভেলপ করতে পারি বলে ওই চিন্তাটা আমার মনে এলো। এবং আমার আর কিছু মনে ছিল না, আমার শুধু মনে ছিল প্ল্যাঙ্কের ইকুয়েশনের একটা বিকল্প পদ্ধতি আমি কিভাবে অনুসরণ করতে পারি ওই একই সমীকরণ, একই ইকুয়েশনটাকে ডিরাইভ করার জন্য। এইটুকু আমার ডিস্টিংক্টলি মনে আছে। তারপর আমি কি ইন্সপায়ার্ড হলাম যে আমি যদি এই কাজটা আমাদের এখানে পড়াতে পারি। আমাদের সিলেবাসে নির্দিষ্টভাবে ওর উল্লেখ ছিল না যে ওটা পড়াতে হবে, আমার উল্লেখ ছিল না। আমাদের সময় সিলেবাসটা হতো যে মাস্টারমশাই ওরিয়েন্টেড, মানে মাস্টারমশাই কী পড়াতে পারবেন সেইটি সিলেবাস, কী পড়ানো উচিত সেটা সিলেবাস থাকবে না, সিলেবাস। তা আমাদের সময়ে মাস্টারমশাই যারা ছিলেন তারা যা পড়াতে পারবেন সেইটি সিলেবাস। তা আমরা সেই জন্যে ওই সমস্ত জিনিসগুলো আমরাও পড়িনি, আর সিলেবাসে সেরকম দেয়া ছিল না। তবুও আমি জোর করে আমি নিয়ে আসতাম একটা আমাদের ডিস্ট্রিবিউশন ছিল, ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি, ডিস্ট্রিবিউশন অফ এনার্জি। ওই ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন থেকে এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে আসা, এইটা আমাদের ছিল। তো ওই এনার্জি ডিস্ট্রিবিউশনটা থেকে আমি জোর করে ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, এটা কোনো কোয়ান্টিটেটিভ নেই, জাস্ট কোয়ালিটেটিভলি বলা। এইটে ঘটনাক্রমে আমার ক্লাসে একটি ছাত্রী ছিল যিনি সম্পর্কে সত্যেন বসুর নাতনি। সে আদর করে গিয়ে দাদুকে বলল যে তুমি তোমার কাজের কিছুই বোঝো না, তোমার কাজ আমাদের ডিসিএম স্যার। তারপরে উনি শুনে তাই বলে একদিন আমি যখন গবেষণা করি এবং তখন পড়াতে আরম্ভ করেছি সায়েন্স কলেজে, সেই সময় টুক 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 করে ঢুকলেন আমার ঘরে। তুমি আমাকে বললেন তোর নাম দুলাল? হ্যাঁ। তুই আমার নামে কি সব বলিস আমি তো কিছু বলি না স্যার, তুই নাকি বলিস আমার মতো বিজ্ঞানী ভারতবর্ষে জন্মায়নি, এইসব আজে বাজে কথা বলিস, তো তুই পড়াস কখন? আমি বলি যে স্যার আমাদের তো প্রকাশ ক্ষমতা সীমিত, আপনাকে আমরা বর্ণনা দেব এ ভাষা আমার তো জানা নেই স্যার। হ্যাঁ, আমি যেটুকু আপনার সম্বন্ধে বলি সেটুকু অত্যন্ত অকিঞ্চিত, আরো কত কি বলতে চাই। ঝট করে আমাকে বললেন বল তুই আমার কাজের কি বুঝিস বল। আমি একটু নার্ভাস হয়ে গেলাম। আমি বললাম যে স্যার বাঘা বাঘা ফিজিক্স বোঝে না। আমি স্যার ছাড়, আমি কি স্যার আমি কি বলবো। এটা বলার পরে আমি সাহস করে বলে ফেললাম যে স্যার আমি কিছুই বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি যে একটা ইনোসেন্ট অ্যাসাম্পশন থেকে যে এত বড় একটা বিজ্ঞান জন্মগ্রহণ করতে পারে, এর উদাহরণ বিজ্ঞানের ইতিহাসে দ্বিতীয় নেই। উনি বললেন কি অ্যাসাম্পশন? আমি বললাম ওই যে স্যার আপনি বললেন ধরেছেন যে একটা ফেজ স্পেস সেলের ভলিউম H3, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের কিউব, ওইটা দিয়ে ভাগ করে আপনি নাম্বার অফ স্টেট পেয়ে গেলেন। এই অ্যাসাম্পশনটা স্যার আমি এত ইনোসেন্ট অ্যাসাম্পশন থেকে এত বড় সায়েন্সের উৎপত্তি পৃথিবীর বিজ্ঞানের ইতিহাসে বিরল। এটা ওকে খুব নাড়া দিই। এই যে যখন বললাম তখন উনি হয়তো ভাবেননি, এই অ্যাসাম্পশনের কথাটা হয়তো উনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু তারপরে উনি যখন গুরুত্বটা ওই সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে
আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আমাকে বললেন যে যতদিন এখানে পড়াবি আমার এই কাজ তুই পড়াবি। আমি তখন বললাম যে স্যার এটা আমার ওপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে আমাদের মাস্টারমশাই প্রফেসর সাধন বসু, তিনি আমাদের হেড, তিনি যখন যাকে পড়াতে বলবেন তাকে সেটা পড়াতে হবে। উনি বললেন ওটা আমি দেখব। বলে তারপরে কিছুক্ষণ বাদে সাধন বসু আমাকে বললেন যে শোনো, আমরা জীবনে যা পাইনি তুমি তাই পেয়েছো, আমি বলে গেলাম এখন থেকে বোর্ড স্ট্যাটিস্টিক্স তুমিই পড়া। তারপর থেকে আমার এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা পড়ানো শুরু। আমি আর দ্বিতীয় কোনো বিষয় পড়াবার সুযোগও পাইনি, কারণ আমাদের তো অনেকগুলো মাস্টারমশাই এক একটা খণ্ড খণ্ডভাবে পড়ায়। কিন্তু ওই আদেশটা আমি শুনছি তা জানে যে ওই আদেশটা আমি আমার কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আমি ওটা পালন করেছি। এ তো অসাধারণ। এইটা হচ্ছে আমার এইটুকু। সত্যেন বসু এইভাবে তো আস্তে আস্তে কাছে এলাম। তারপর 1973 সাল 1973 ওর বোর্ড স্ট্যাটিস্টিক্সের 50 বছর পূর্তি। এবং ইনসিডেন্টালি ওরও তখন বোধহয় 80 বছর, 80 ইয়ার। 1894 জন্মেছেন 1 অগাস্ট, 1973-তে 80 ইয়ার। এই দুটো সেলিব্রেট করার জন্যে ওর একটি ছাত্র অধ্যাপক মহাদেব দত্ত, ম্যাথামেটিক্সের নাম করা লোক, তিনি উদ্যোগ নিলেন একটা আন্তর্জাতিক সম্মেলন করার জন্য। আচ্ছা, কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন হলো, দেশ বিদেশের বিজ্ঞানীরা এলেন, অনেক ফরাসি বিজ্ঞানী এসেছিলেন, বিশেষ করে ম্যাথামেটিশিয়ান এসেছিলেন অনেকগুলো। বোস ইনস্টিটিউটের সেই সভা, সেইখানে ইনঅগারাল ফাংশনের শেষে যখন সত্যেন বসুকে বলতে বলা হলো, উনি বললেন যে আমার জন্মলগ্নে গ্রহ নক্ষত্রের সমাবেশ কি ছিল আমি জানি, তবে একটা লোক যখন দেখে যে তার জীবৎকালে তার কাজ এতটা সমাদৃত হয়েছে, আর বেঁচে থাকার প্রয়োজন বোধহয় শেষ হয়ে যায়। 1973 জুলাই মাস, খুব সম্ভব 8 জুলাই। আর আমরা দুঃসংবাদ পেলাম 1974 4 ফেব্রুয়ারি। আমি তখন পড়াচ্ছি, আমি তখন সায়েন্স কলেজে ওরই কাজটা পড়াচ্ছি, পড়ালেখা নয়। একটি ছাত্রী আমার বাইরে থেকে আমাকে ডাকলো, ছাত্রীটার নামও মনে আছে, রীতা ব্যানার্জি, রীতা দাস, বেথুনে পড়াতো পরবর্তীকালে। সে ডেকে বললো আপনার মাস্টারমশাই আজকে বলে চলে গেলেন, আমি জানেন কি, আমি আর পড়াতে পারলাম না। আমি বেরিয়ে এসে দেখি সায়েন্স কলেজের সামনে ওর মরদেহ সাহিত্য আছে, যে নাম জানালাম। আর আমরা তখন সেদিন অঝরে আমরা কেঁদেছি। এইটুকুই তার সম্বন্ধে বললাম আর কি, আর বাকিটা ব্যক্তিগত, সেগুলো আর অতটা প্রয়োজন নেই। স্যার, আপনি বলছিলেন যে মেঘনাদ সাহার সম্বন্ধে আমরা কিছু বলার আছে, আপনি কোনো? হ্যাঁ, মেঘনাদ সাহা আমি যে শুনেছি, অনেকেই জানে এগুলো, যে মেঘনাদ সাহা অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠেছিলেন, ঢাকাতে বাড়ি ছিল, তো মেধাবী। উনি যখন ক্লাস 3 পড়েন তখন একটা ওর বাবার একটা মুদির দোকান ছিল। উনি যে মুদির দোকানে বসতেন আর স্কুলে, প্রাইমারি স্কুলে পড়তেন, সেই সময়ে এক ডাক্তারবাবু এসে ওকে জিনিস চাইলেন। তো তখন তো এরকম পয়সা হিসেব ছিল না, 8 পয়সা, সিকি পয়সা, এরকম সব হিসেব ছিল। তো দেখা গেল অনেকগুলো জিনিস নেওয়ার পরে ডাক্তারবাবু হিসেব করে অনেক আগে উনি হিসেব করে বলেছেন, যে বলে দিলেন যে আপনার এত টাকা। তো উনি ভাবলেন যে এইটুকু মাত্র ছেলে এটা কি করে বললেন। তো বললেন তুমি তো ভারী সুন্দর, এত তুমি ষাট,
তুমি কি পড়ো? তো বললাম আমি তো ক্লাস 4-এ পড়ি, 4 কি 3 বলেছিলেন আর কি। তা আর বোধহয় পড়া হবে না। মানে কেন? না বাবা বলছেন ওর সঙ্গে ব্যবসাটাই দেখতে হবে, আমি দাদাকে পড়াচ্ছে না, আমি আর হয়তো পড়ানো, আমি আর পড়তে পারবো না। তো তখন ওর বাবাকে বলে উনি ওর বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে গিয়ে লেখাপড়া কিছুটা করান। তো সেখানে অসুবিধা হলো, তারপর ডাক্তারবাবুই ব্যবস্থা করে আরেকজনের বাড়িতে পাঠালেন। সেইখান থেকে তৎকালীন যুগে এন্ট্রান্স পাস করলেন ঢাকা থেকে। তারপরে কলকাতায় এসে গেলেন প্রেসিডেন্সি, ও নয় ইন্টারমিডিয়েট আর ঢাকাতেই করলেন। বিএসসি পড়তে এসে সত্যেন বসু সভাপতি হলেন। ওরা পড়তেন ম্যাথামেটিক্স। তারপরে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পাস করলেন, সত্যেন বসু ফার্স্ট হতেন আর মেঘনাথ সাহা সেকেন্ড। আচ্ছা, মেঘনাথ সাহা একই সঙ্গে দুজনেই 1914 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রতিষ্ঠা হলো, সেই সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায় দুজনকেই ডেকে বললেন যে তোমরা এখানে জয়েন করো। তারপরে মেঘনাথ সাহা ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে গিয়ে ডিএসসি হলেন তাড়াতাড়ি। সত্যেন বসু যেমন ডিএসসিটা মানে উনি কোনোদিন সাবমিট করেননি, উনি ডক্টরেট সাবমিট করেননি কোনোদিন, কিন্তু মেঘনাথ সাহা ওইখান থেকে ডিএসসি হয়ে এলাহাবাদ ইউনিভার্সিটিতে চলে গেলেন প্রফেসর। আচ্ছা, আর মেঘনাথ সাহার গল্প হচ্ছে যে উনি খুব তেজি লোক ছিলেন, প্রচণ্ড তেজি লোক ছিলেন। এটা আমাদের শোনা যে তার তেজের জন্যেই, তার তেজস্বিতার জন্যেই তিনি সিভি রমনের প্রিয় পাত্র হতে পারেন। স্যার সিভি রমন তখন বিজ্ঞান কলেজের পালিত অধ্যাপক, তখন তো জাস্ট অ্যাসিস্ট্যান্ট লেকচারার প্রথম যখন জয়েন করেছিলেন। কিন্তু এত মেধা এবং এত তেজস্বিতা যে যার ফলে একটু সংঘাত লাগবে, ব্যক্তিত্বের সংঘাত। তো পরবর্তীকালে এলাহাবাদ চলে গেলেন, কিন্তু পরবর্তীকালে ওর সমাজ সেবাটা, যেটা সব থেকে বড় কথা, যে উনি একই সঙ্গে বিজ্ঞানও করেছেন এবং সমাজ সেবাও করেছেন। আচ্ছা, কিরকম স্যার একটু যদি বলেন, যদি যেটুকু জানেন আপনি। উনি মনে হয় রাজনীতিও জয়েন করেছিলেন এবং বিশেষ করে বিজ্ঞান উন্নতির জন্য, বিজ্ঞান প্রসারের জন্য। হ্যাঁ, রাজনীতি করেছে, রাজনীতি জয়েন করেছেন, রাজনীতি এমপি হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, এবং সাংসদ হওয়ার পরে তিনি জনসাধারণের জন্য যেটুকু করার তার প্ল্যানিং কমিশন, অর্থাৎ প্ল্যানিং ছিল অসাধারণ। রিভার প্ল্যানিং, দামোদর ভ্যালি কর্পোরেশন, তার যে সমস্ত প্ল্যানিং, এবং সুভাষচন্দ্র বসু যখন স্বরাজ আন্দোলনের জন্য যখন ঝাঁপিয়ে পড়েন, তখন কিছুদিনের মধ্যেই ভারত স্বাধীন হবে এবং স্বাধীন ভারতে কীরকম পরিকল্পনা প্রয়োজন, এই সমস্ত নিয়ে মেঘনাথ স্যার পরামর্শ নিতেন, খুব অনেক অনেক পরামর্শ। তো মেঘনাথ স্যার পরে পঞ্জিকা সংস্করণ করেছে। আচ্ছা, যে পঞ্জিকাটা আমাদের চলে আসছে, এই পঞ্জিকাটা যে ক্যালকুলেশনটা ভুল, এটা 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 মেঘনাথ স্যার ধরেছিলেন। আচ্ছা, এখনকার যে বিশুদ্ধ সিদ্ধান্ত যে পঞ্জিকাটা চলে, এটা মেঘনাথ স্যার গণনা অনুযায়ী। ও তাই নাকি? হ্যাঁ, মেঘনাথ স্যার গণনা অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত চলে। বাবা, নানা দিকে তার প্রতিবাদ। ওনারা মানে সত্যেন বোস এবং মেঘনাথ সাহা মিলে যখন আইনস্টাইনের জার্মান কাজটাকে অনুবাদ করেন, সেটা তার মানে কখন? সেটা যখন ওনারা দুজনেই সায়েন্স কলেজ জয়েন করেছেন, এটা 1919-20 নাগাদ। 1919-20 নাগাদ ওই একজন করেন স্পেশাল রিলেটিভিটিটা আর একজন করেন জেনারেল রিলেটিভিটি। কে কোনটা করেছেন আমার এখন মনে নেই, তবে ওই দুজনের দুটো করলেন, এবং দ্যাট ইজ দি ফার্স্ট পাবলিকেশন। ওইটা হচ্ছে প্রথম অ্যাভেলেবল পাবলিকেশন অন দ্য ট্রান্সলেশন অফ এ রিলেটিভিটি ইন ইংলিশ। ইংলিশ ট্রান্সলেশনটা প্রথম, এর আগে কেউ করে। এবং তখন তো রিলেটিভিটি বুঝতোই না, অনেকগুলো মানে বেশিরভাগ লোক রিলেটিভিটি বুঝতো। ওটা এতটাই একটা নতুন ফিল্ড, সেই কারণে ওটা
অ্যাকচুয়ালি আমরা ওটা পরে বইটা খুঁজতে গিয়ে অনর্ঘ্য ওটা হ্যাঁ। এমআইটি লাইব্রেরি থেকে ওই বইটা আমরা খুঁজছিলাম যে ওটা জাস্ট রেফারেন্সের জন্য, আর অনর্ঘ্য ওটা এমআইটি লাইব্রেরি থেকে খুঁজে পায় যে ওটা এরকম আর কি, মানে প্রথম পাবলিকেশন হিসেবে একদম প্রথম ভার্সানটাই, হ্যাঁ প্রথম ভার্সানটাই ওদের প্রিফেস সহ পিসি মহালনবিশের প্রিফেস করা বইটা ও খুঁজে বার করেছিল। হ্যাঁ ঠিক ঠিক ওটা খুঁজে বার মৌলানবিশ প্রায় 30 পাতার একটা প্রিফেস লিখেছিলেন শুরুতে। দীর্ঘ প্রিফেস। এবং সত্যেন বসু যে ঐতিহাসিক চিঠিখানা লিখেছিলেন আইনস্টাইনকে, হ্যাঁ এই চিঠিখানা যদি 1 মিনিট আমি যদি বলি তোমাদের সুবিধা হবে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেই চিঠিখানার ডেট ছিল 4th of June 1924। আচ্ছা। সেই চিঠিতে উনি লিখছেন, রেসপেক্টেড স্যার, I venture to send you the accompanying article। মানে উনি যে পেপারটা লিখেছিলেন সেই পেপারটা পাবলিশ করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আর কি। I venture to send you the accompanying article for your perusal and opinion। You will please see that I have arrived at Planck's coefficient 8 by nu square by c cube, quite independent of electromagnetic theory, and only assuming that the phase space cell has the content h cube. I do not know sufficient German. If you consider the paper worthy of publication, kindly translate it and arrange its publication in Zeitschrift für Physik. Though a stranger, I do not hesitate to make you such a request, because I consider myself as one of your pupils. Please remember that somebody from Calcutta sought your permission to translate your paper on relativity into English. I am one of those. The paper has since been published by the Calcutta University Press. With regards, yours sincerely, S.N. Bose. এটা এই চিঠিটা ঐতিহাসিক, সেই ঐতিহাসিক। এবং এই চিঠির উত্তর আইনস্টাইন দেননি, কিন্তু আইনস্টাইন ওই পেপারটা জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে এই পেপারের নিচে একটা ফুট নোট দিয়েছিলেন, ওই ট্রান্সলেটার্স নোট তাতে লিখেছিলেন, ইন মাই ওপিনিয়ন Bose's derivation of Planck's law signifies a forward step. It will yield quantum theory of ideal gas, as I will show elsewhere. পরবর্তীকালে আইনস্টাইন একটা পেপারে ওই সত্যেন বসুর যে ফর্মুলেশন সেখান থেকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে এসেছিল। এটা একটা অযুগান্তকারী কাজ। তো এই চিঠির উত্তর তো মানে বেশ কিছুদিন পরে দিয়েছিলেন আইনস্টাইন, মানে যখন ওনাকে ডেকে পাঠিয়েছিলেন আইনস্টাইন কাজের জন্য, সেটা মনে হয় বেশ এই চিঠি উত্তরা দেন। আচ্ছা, পরও আরো 4-5টা চিঠি উত্তর আদান প্রদান হয়েছে। আচ্ছা, কিন্তু এই চিঠিটাই ঐতিহাসিক এই কারণে, এই চিঠিটাই হচ্ছে পরবর্তীকালে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর উৎস, জেনেসিস। আর উনি তো পরবর্তীকালে দেখা করেন এবং আইনস্টাইন ওনাকে একটা রেকমেন্ডেশন লেটার লিখে দেন। হ্যাঁ, দেখা করেছিলাম। আইনস্টাইন ওনাকে একটা রেকমেন্ডেশন লেটার দেখুন, লেখার সময়ে উনি বলেছিলেন যে তুমি যে কাজটা করলে এটি কি সাফিসিয়েন্ট নয়, তার জন্য তো আমার রেকমেন্ডেশন লাগবে। এনিহাউ উনি ঢাকা ইউনিভার্সিটি ওনাকে প্রফেসরশিপ দিতে চাইছিল না, পিএইচডি নেই বলে, সেই জন্য ওনার রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়েছিল। তখন নিয়মই ছিল যে পিএইচডি ডক্টরেট ডিগ্রি না থাকলে প্রফেসরশিপ দেওয়া হবে। ওনার ক্ষেত্রে ওটা করা হয়েছিল। শুধু তাই নয়, ওনাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করে দেওয়া হয় ওই আইনস্টাইনের চিঠিটা নিয়ে যাওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে। তো আরেকটা, হ্যাঁ স্যার বলুন। তারপরে চলে এলেন কলকাতায়, অনেক পরে কলকাতায় অধ্যাপক চলে এলেন, ঢাকা থেকে কলকাতায় ফিরে এলেন। খুব বেশি দিন প্রফেসর ছিলেন না ঢাকা। আমি ঢাকা থেকে দেখেছি উনি ওর যে ঘরটা ওরা সুন্দর, বাইরে একটা স্ল্যাব মার্বেলে লিখে রেখেছে, এখানে সত্যেন বসু বসতেন বলে।
হ্যাঁ, ওরা যথেষ্ট সম্মান করে রেখেছে ঘরটা। ওরা তো একটা ওখানে সেন্টারও করেছে বোধহয়, অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড মেটেরিয়ালস এরকম একটা কিছু, হ্যাঁ, হতে পারে। সেখানে একটা ওরা সেন্টারও বানিয়েছে সত্যেন বসুর ইয়েতে। হুম, তো আরেকটা জিনিস হচ্ছে যে এস এন বোস তো মানে শুধু মানে পদার্থবিদ্যায় ছিলেন না, মানে এই ধরনের লোককে আমরা জেনারেলি পলিম্যাথ বলি, যেরকম ধরুন এই লিওনার্দো দা ভিঞ্চি, যিনি একদিকে আর্টিস্ট, একদিকে আর্কিটেক্ট, একদিকে সায়েন্টিস্ট। এবং এস এন বোস সম্পর্কে যেন আমরা শুনেছি যে উনি খুব ভালো এসরাজ বাজাতেন, খুব ভালো সবাই। হ্যাঁ, কিছু কিছু রাগও উনি রচনা করেছেন মানে এসরাজের উপর ভিত্তি করে। হুম, তারপরে আরো শুনেছি যে সায়েন্স কলেজে অর্গানিক কেমিস্ট্রির ল্যাবটা মনে হয় ওনার প্রতিষ্ঠা করা। ল্যাব ওর প্রতিষ্ঠা নয়, তবে অর্গানিক কিছু কিছু কাজ করেছিলেন। হ্যাঁ, সেটা ঢাকা দিয়ে। উনি আচার্য আমাদের প্রফুল্ল চন্দ্র রায়, উনি ওনার স্টুডেন্ট ছিলেন এবং ওনার সাথেই কিছু রিসার্চ ওয়ার্ক করেছিলেন, এবং সেই রিসার্চ ওয়ার্কটা পরবর্তীকালে উনি কন্টিনিউ করেন। উনি কলকাতায় জয়েন করার পর উনি নাকি কিছু অর্গানিক কেমিস্ট্রির কাজ উনি কন্টিনিউ করেন, এবং কিছু পাবলিকেশন ওনার আছে এই ওই ফিল্ডে। হ্যাঁ, আছে 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 আছে। উনি অ্যান্টি ম্যালেরিয়াল কাজ করেছেন। আচ্ছা আচ্ছা, আশা করি কোভিডের সময় সেই কাজগুলো উঠে আসবে না কোনো সময়। হ্যাঁ, দেখা যাক। আর একটা কথা বলি, সত্যেন বসু যখন মানে একবার ডিরাক এলেন কলকাতায়। আচ্ছা, ডিরাক কলকাতায় এলেন, তখন সত্যেন বসু চাইলেন যে ডিরাককে কলকাতাতে ঘুরে দেখাবেন। আচ্ছা, ওর একটা ছোট্ট অস্টিন গাড়ি ছিল, তো সেই গাড়ির পেছনে ডিরাক এবং ম্যাডাম কুড়িকে বসিয়ে সামনে, প্রথমে একটু হেভি চেয়ারটা ছিল তো, সামনে উনি বসবেন এবং ওর আরো 2 ছাত্র তারাও সঙ্গে যেতে চায়। হ্যাঁ, তো কিছুতেই অ্যাকোমোডেট করতে পারছেন না। তো তখন ডিরাক অফিসে বললেন যে প্রফেসর বোস, তুমি আমাদের সঙ্গে পেছনে এসে বসো। তো তখন উনি বললেন যে আই বিলিভ ইন বোস স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, আর তোমরা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সের লোক, তোমাদের অর্থাৎ তফাৎ হচ্ছে এক একটা স্টেটে একটাই পার্টিকেল থাকবে ফার্মি ডিরাক, এক একটা স্টেটে একজনই বলবে ফার্মি ডিরাক। আর বোসের ব্যাপার হচ্ছে যে একটা স্টেটে অনেকগুলো পার্টিকেল থাকতে পারে, সেজন্য আমরা একটা স্টেটে অনেকগুলো একসঙ্গেই আনে করি। এই বোসন নামটা শুনেছি ডিরাকের দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছি। হ্যাঁ, বোসন নামটা ডিরাকই ক্লাসিফাই করলেন পার্টিকুলগুলোকে। হ্যাঁ, এবং পৃথিবীর সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকুল হয় বোসন হবে, নাহলে ফার্মিয়ান, এটা ডিরাকই বলেছে। আচ্ছা, সত্যেন্দ্রনাথ বসু চালু করা যে পত্রিকাগুলো, যেটা উনি বাংলা ভাষায় সায়েন্স করার জন্য করেছিলেন, সেই পত্রিকাগুলো কি পরবর্তীকালে চলেছে? হ্যাঁ, এখনো চলছে, জ্ঞান বিজ্ঞান। ও, এখনো চলছে? আচ্ছা আচ্ছা, মানে আমরা এই ঘটনাটা নিয়ে রিসার্চ করার আগে জানতাম না, মানে আমরা খুব একটা নাম শুনিনি ওই জ্ঞান বিজ্ঞান নামক পত্রিকাটার, কিন্তু আচ্ছা, দ্যাট ইজ ইন্টারেস্টিং। ওটা কি সায়েন্স কলেজ থেকে বেরোয় না ইয়ে থেকে বেরোয়? বঙ্গীয় বিজ্ঞান পরিষদ আছে। আচ্ছা, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান পরিষদ থেকে বেরোয়, আমাদের বাড়িতে নিয়মিত নেওয়া হয় এখনো পর্যন্ত, অনেক সংখ্যাই বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, নিয়মিত নানা রকম অনুষ্ঠান, সেমিনার সেসবও করে।